এই শুনুন, আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝবেন না। আমি তো কিছুই করিনি, ওটা তো। শিট। স্টিয়ারিংয়ে সজোরে আঘাত করল তাসফিন। আমি এমন করছেন কেন? কেন বে, আশিকে খুব মনে ধরেছে? লিসেন, আজকে আমাদের বাসর হবে। আমার আর ধৈর্য নেই। সময় দিয়েছিলাম, কিন্তু এখন আর কোনো সময় দেব না। গাল ফুলিয়ে বসে ফারা। সে কি করল? যা করেছে সেই কলেজের ফাদিল আদ্র ছেলেটাই তো করেছে। কলেজে নবীন বরণ অনুষ্ঠান ছিল, বন্ধু বলতে নতুন দুজন ছুটেছে ফারার কপালে। রাহা, নেহা দুজনেই স্কুল লাইফের বন্ধু। অবশ্য ফারার সাথে চট করেই মেশা গেছে। হলরুমের ভেতরে ছেলেদের লাইন লেগেছে রীতিমতো। অনেকেই ভেতরে যাচ্ছে, না বাইরে দাঁড়িয়ে আড্ডা দিতে ব্যস্ত। ফারা, রাহা এবং নেহা তিনজনে মিলে ভেতরে প্রবেশ করল। আচ্ছা ফারহাদ, তুই নাকি মিঙ্গেল? নিহার কথায় ভিমড়ি গেল ফারা। সে মিঙ্গেল এটা তাদের কে বলল? তোদের কে বলল? ভ্রু কুঞ্চিত করল রাহা। তার মানে সত্যি? আরে ভাই হ্যাঁ সত্যি, কিন্তু কথা হচ্ছে এই বয়স বিয়ে করলি কেন? নিশ্চয় ওর ফ্যামিলি জোর করে বিয়ে দিয়েছে। নিহা আর রাহার কথা শুনে ভীষণ হাসি পাচ্ছে ফারার। আরে থাম তোরা। উফ, এতদিন সবাই বলতো আমি বাচাল, এখন তো আম্মুকে এখানে এনে তোদেরকে দেখিয়ে বলা উচিত আমি বাচাল নই। অনুষ্ঠান শেষে গেটের কাছাকাছি গেল ফারা। অকস্মাৎ আগমন ঘটে আদ্রর। কি গো সুন্দরী! চোখ কপালে উঠে গেল ফারার। হ্যালো মিস্টার, নিজের বিহেভিয়ার ঠিক করতে শিখুন। সহসা হেসে ফেলল আদ্র। আরে আরে, তুমি তো দেখছি রেখে যাচ্ছ। বিরক্ত হয়ে পাশ কাটিয়ে যেতে চাইল ফারা, কিন্তু আদ্রতা হতে দিল না। এই পাড়া শুনছ? এই পাড়া শোনো, যাচ্ছ কোথায়? আমরা ফ্রেন্ড তো হতেই পারি। আবারও দুজন সামনাসামনি। তর্জনী আঙুল তুলে শাসানোর সহিতে আওড়ালো। দেখুন, আমার কোনো ইচ্ছে নেই বন্ধু হওয়ার। আরে পাড়া, তুমি যেমনটা খারাপ ভাবছো আমি কিন্তু তা নয়। আসলে আমি তো দুষ্টুমি। ঠাটি একটা চর পড়ো আদ্রর গালে। আটকে ওঠে ফারা। হাতের মালিককে দেখে থতমত খেয়ে গেল সে। লেফটেন্যান্ট সাহেব। হ্যাঁ ইউ বাস্টার্ড, হাউ ডেয়ার ইউ! তাসফিন এগিয়ে যেতে নিলে টেনে ধরে ফারা। আহামক বনে গেল আদ্র। ছাড়ুন ছাড়ুন, কি করছেন এসব? রাগে ফুঁসছে তাসফিন। ফারা আটকাতে পারছে না। ফারাকে টেনে গাড়িতে বসালো তাসফিন। ভয়ে হাত পা রীতিমতো কাঁপছে। আদ্র ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, তাকে মেরে চলে গেল। ধুলো উড়িয়ে গাড়ি এগিয়ে চলেছে। রাস্তার দুই পাশে থেমে থাকা অসংখ্য গাড়ির সারি, হর্নের শব্দে আকাশ ভারী। ক্লান্তকর জ্যামের ভেতরেও এই গাড়ির একরকম দাপুটে উপস্থিতি। গাড়ির চাকায় ধুলো উঠছে, যেন পেছন ফিরে যাচ্ছে এক অস্থির শহরের উত্তাপ। মানুষের ব্যস্ততা আর অপেক্ষার দীর্ঘশ্বাস। গাড়ির জানালায় সূর্যের আলো এসে পড়ছে, ভাবে গাড়ির ভেতরে থাকা মানুষটার চোখে পড়েছে ক্লান্তি আর কিছুটা তাড়াহুড়োর ছায়া। তার সামনে থাকা জ্যাম যেন এক বিশাল বাধা, আর ধুলো যেন তার ছুটে চলার এক রকম প্রতিবাদ। গাড়ি ঘোড়ায় তাসফিন। ফারা হাঁসফাঁস করছে। এতে এত রাগ করার কি আছে? বাড়ি যাই, এরপর খবর করবো আপনার ম্যাডাম। দেখবেন তাসফিন কি জিনিস। ভয়ে বুকের ভেতর মোচড় দিচ্ছে ফারার। সে কোনোটাকে। শুনুন না, সত্যি বলছি আমি কিছু করিনি, পাক্কা প্রমিস। রিয়েলি? সজোরে ব্রেক কষে তাসফিন। ভয় পেয়ে গেল ফারা। চোরা চোখে তাকায় তাসফিনের দিকে। কিছু বলবে, ঠোঁট নাড়াতে চায়। অকস্মাৎ তাকে পেঁচিয়ে কোলে তুলে নিল তাসফিন। ভয়ে কুকড়ে যাচ্ছে মেয়েটা। তাসফিন অপেক্ষা করল না, মুখ ডুবিয়ে দিল বক্ষ ভাঁজে। সজোরে দাঁত বসিয়ে দেয় নিজে। গগন কাঁপিয়ে চিৎকার করে ওঠে ফারা। পরক্ষণেই সরে গেল তাসফিন। থমথমে মুখ করে ফের ড্রাইভিং শুরু করে। নিজেকে বড্ড অসহায় লাগছে ফারার। পারছে না সে হাত পা ছড়িয়ে কেঁদে ফেলতে।
ব্যথায় যান যায় যায় অবস্থা তার। বক্ষে ভাজে টকটকে লাল গভীর ক্ষতটা স্পষ্ট দেখা যাচ্ছে। ক্রিম লাগানোর ট্রাই করছে ফারা। একটুখানি ক্রিম লাগাতেই ছটফট করে উঠছে পরক্ষণে, জ্বলছে ভীষণভাবে। ড্রেসিং টেবিলের আয়নায় চোখ পড়তেই দৃষ্টি থমকে যায় তার। চোয়াল শক্ত করে কঠিন মুখাবয়বের লোকটা দাঁড়িয়ে আছে। ফাঁকা ঢোক গিরে ফারা পেছন ঘুরে চট করে দরজাটা বন্ধ করে দিল তাসফিন। বুকের ভেতর ধরাস করে উঠল ফারার। চকিতে ফিরে তাকালো সে। শার্টের বোতাম খুলতে খুলতে এগোচ্ছে তাসফিন। অদূরে ছুঁড়ে ফেললো সফেদ রঙা শার্টটি। চোখ বড় বড় করে তাকাচ্ছে ফারা। চোখের সামনে স্পষ্ট চওড়া বুক দেখতে পাচ্ছে। পেটানো শরীরটা উন্মুক্ত তার সামনে। ঠোঁট কিঞ্চিত হা হয়ে গেল ফারার। কখন যে তাসফিন অতি নিকটে চলে এসেছে টের পায়নি সে। ক্রিমটা নিজের হাতে টেনে নিল জোরপূর্বক। ইউ নো হোয়াট সুখ, আমি ভীষণ বাজে একটা মানুষ, আর এখন যা করতে চলেছে এটা তোমাকে সহ্য করতে হবে। ফারা তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আঙুলের ডগায় একটুখানি ক্রিম নিয়ে ওড়না টেনে ছুঁড়ে ফেলে অদূরে। বক্ষ ভাজে আঙুল ছুঁয়ে ক্রিম লাগিয়ে দিচ্ছে অনায়াসে। চোখ দুটো খিচিয়ে বুঝে নিল ফারা। ক্রিম লাগানো শেষ হতেই দীর্ঘ সময় নিয়ে তাকিয়ে আছে তাসফিন। চোখ মেলে তাসফিনকে তাকিয়ে থাকতে দেখে ভিমড়ি খেল সে। অকস্মাৎ টেবিলের ওপর থেকে টিস্যু নিয়ে ক্রিম মুছতে মুছতে বলল, সুখ, ইফ আই বাইট দিস স্পট অ্যাগেন উইল ইট হার্ট ইউ? কথাটা কর্ণগোচরে আসতেই পালাতে চাইল ফারা, তবে তার সম্ভব হলো না। তার পূর্বেই পুরুষ্ঠ ওষ্ঠাধয় ছুঁয়ে যায় সেইখানটায়। নিজেকে হারিয়ে ফেলল মুহূর্তের মাঝে। আকস্মিক আক্রমণে বাকরুদ্ধ ফারা ছটফট করে ছাড়া পেতে, তবে তা সম্ভব হয়ে ওঠে না। ডোন্ট মুভ। ছাড়ুন, ব্যথা পাচ্ছি লেফটেন্যান্ট সাহেব। রিল্যাক্স, ইটস নাথিং, ইউল ফিল জাস্ট ফাইন ইন আ মোমেন্ট। ঘনিষ্ঠতা আরও বাড়ার পূর্বেই দরজায় কেউ কড়া নাড়ল। ছটফট করতে করতে নিজেকে ছাড়িয়ে নিল ফারা। তাসফিনের চোখের দিকে তাকাতেই আটকে ওঠে। চোখের কার্নিশ লাল হয়ে আছে তার। এক মুহূর্ত না ভেবে ছুট্টে বেরিয়ে গেল সে। দাঁতে দাঁত পিষে তাসফিন। ম্লান বিকেল এক ধরনের বিষণ্ণ নীরব সৌন্দর্য বহন করে। আকাশে সূর্যটা তখনও অস্ত যায়নি, কিন্তু তার আলো আর ঝলমলে নয়, ফিকে, যেন কিছুটা ক্লান্ত। চারদিকের আলো হালকা হলুদ আর কমলার মিশেলে এক ধরনের কোমল আবরণ ফেলে দেয় সব কিছুর ওপর। পাখিরা ফিরে যাচ্ছে ঘরে। গাছের পাতাগুলো হালকা বাতাসে দুলছে, আর চারপাশে একরকম নিস্তব্ধতা নেমে আসছে, একটা নরম অনুভূতিপূর্ণ নীরবতা। এই বিকেল যেন কিছু হারানো অনুভব করে, একটি অসমাপ্ত কিছু, কিছু না বলা কথা অথবা পুরনো দিনের স্মৃতি। কাচের জানালা দিয়ে তাকালে মনে হয় সময় থেমে আছে একটুক্ষণের জন্য। কেবল হৃদয়ের শব্দটাই শোনা যায় ধীরে ধীরে। পানসুটে মুখ করে এদিক সেদিক ঘুরঘুর করছে ফারা। মূলত উকি দিচ্ছে স্টাডি রুমে। আসার পর থেকে স্টাডি রুমে ঘাপটি মেরে বসে আছে তাসফিন। বের হওয়ার নামগন্ধ নেই। আইঝাই করে রান্নাঘরে গেল ফারা। রুবেনা শেখ তাসফিনের জন্য কফি তৈরি করেছে। ছেলেটা অনেক আগে বলেছে কফি দিতে। এই তো তাসমিনের জন্য কফি বানালাম, দিয়ে আসি। ফারা ব্যস্ত কণ্ঠে বলল, না না, আমি দিয়ে আসছি, তুমি কেন কষ্ট করবে আম্মু? রুবেনা শেখ মানা করলেন না। কফি কাপ হাতে ধরিয়ে দিলেন ফারার। গা দুলিয়ে দুলিয়ে একগাল হাসি টেনে হেঁটে যাচ্ছে ফারা। জোরপূর্বক স্টাডি রুমের দরজায় আওয়াজ করছে ফারা। একগাদা ফাইলে মুখ গুজে বসে আছে। আসবো লেফটেন্যান্ট সাহেব? না, কণ্ঠস্বর ভারী, নাক কুচকে নিল ফারা। কেন আসবো না? কি কারণে আসবো না? আসবো না বলতে বলতে ভেতরে প্রবেশ করে ফারা। কফি কাপ সেন্টার টেবিলের ওপর রেখে বলল, আপনি এমন করছেন কেন? কি করেছি আমি? আপনি তো দেখলেন তখন দরজায় কেউ। ফাইল থেকে এবারে মুখ তুলে তাকায় তাসফিন। রাগে ফুঁসছে সে। গেট আউট। ফ্যালফ্যাল করে বোকা বোকা চাহনিতে তাকিয়ে আছে ফারা। আই সেড গেট আউট।
অকস্মাৎ চিৎকার শুনে ভয় পেয়ে দৌড়ে বেরিয়ে গেল ফারা। আকাশে তখন আর রঙের খেলা নেই, নেই কোনো আগুন রঙা সূর্য বা সোনালি আভা, সব কিছু ধূসর ম্লান নিঃসার। পাখিরা ফিরে যায় বাসায়, তাদের ডানার শব্দটুকুও যেন নিস্তব্ধতার সুরে বাজে। শহরের কোলাহল একটু একটু করে কমে আসে, রাস্তাগুলোর আরও জ্বলে উঠলেও তাতে কোনো উচ্ছ্বাস নেই, শুধু প্রয়োজনে। বাতাসে হালকা একটা ঠান্ডা শুয়ে থাকে, কিন্তু সেটা প্রাণ জাগায় না, বরং মনের ভেতরে জমে থাকা বিষণ্ণতাকে আরও ঘন করে তোলে। ম্লান সন্ধ্যা মানে দিনের শেষ আলোর করুণ প্রস্থান, নতুন করে কিছু শুরু না হওয়ার এক বিরহময় প্রস্তুতি। বইয়ের পাতা উল্টায় ফারা, কিন্তু চোখ পড়ে না। জানালার ধারে উঠে গিয়ে চুপচাপ চা খায়। ভাবনারা ওলট পালট হয়। চারপাশে আলো আছে, কিন্তু মনটা তখন নিভু নিভু, এক ধরনের নিস্তব্ধ বিষণ্ণতা, নাম না জানা অভিমান। টিং টিং বেল বেজে উঠল। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে সদর দরজা খুলে দিল ফারা। অস্ত্র হাতে দুজন লোক ভেতরে এলো। আতঙ্কে কণ্ঠনারী কাঁপছে ফারার। কারা আপনারা? এসব কি অস্ত্র? হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে দুজনে। হুড়মুড়িয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। তাসফিন কোথায়? বের করে আনো তাকে। হাতে বন্দুক দেখে রীতিমতো জ্ঞান শূন্য ফারা কম্পিত সুরে বলল, কারা আপনারা? আমার স্বামীকে খুঁজছেন কেন? দুটো মানুষ একে অপরের মুখ চাওয়াচাই করে। দ্বিতীয় লোকটা ভারী স্বরে বলল, আচ্ছা, তাহলে তুমি ওর স্ত্রী। যতই যাই হোক, আজকে তোমার স্বামী বাঁচবে না। কোথায় সে? কান্নায় হেঁচকি ওঠা শুরু হয়েছে ফারার। কি বলছেন এসব? আম্মু, আপু, আব্বু, কোথায় তোমরা? আম্মু? ফারার চিৎকার শুনে দৌড়ে বেরিয়ে এলেন বাড়ির সবাই। আহাজারি করছে ফারা। রুবেনা শেখকে দেখা মাত্র জাপটে ধরে বলতে লাগলো, আম্মু, আম্মু, ওরা লেফটেন্যান্ট সাহেবকে ধরতে এসেছে। আম্মু, ওদের কিছু করো, পুলিশ ডাকো। রুবেনা শেখ বাকরুদ্ধ। কি প্রতিক্রিয়া দেখাবেন বুঝতে পারছেন না। আব্বু, আব্বু, তাড়াতাড়ি লেফটেন্যান্ট সাহেবকে লুকিয়ে রাখো। আপনারা চলে যান না, না হলে আমি কিন্তু। কি হয়েছে এখানে? বিকেলের দিকে একটু চোখ লেগে এসেছিল তাসফিনের। বাইরের হুলস্থুল শুনে ঘুমটা ভেঙে গেল অচিরেই। ফারার কান্না করার কারণ আদৌ বোধগম্য নয় তাসফিনের নিকটে। তাসফিনকে বাইরে দেখে আতকে উঠে ফারা। আপনি কেন এলেন? ওদের দেখুন, বন্দুক আপনাকে। ওরা আপনাকে মেরে ফেলবে। আপনি চলুন। ফারা পাগলের ন্যায় কাঁদতে লাগলো। হাত টেনে ধরে তাসফিনের। বাচ্চা বউর বাচ্চামো দেখে এক দফা চমকালো তাসফিন। আলতো করে কাঁধে হাত রাখলো সে, আশ্বস্ত করে আওড়ালো, আমি কথা বলছি। ভয়ে আড়ষ্ট হচ্ছে ফারা। দাঁড়িয়ে থাকা লোক দুটো সহসা হেসে ফেলল। তাসফিন ব্রো। লেফটেন্যান্ট কমান্ডার আরিয়ান এবং নিহাল দুজনেই তাসফিনের বেস্ট ফ্রেন্ড। ম্যানলি হাক করলো একে অপরকে। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারা। সৌজন্যমূলক হাসল তাসফিন। এসব কি? বন্দুক মেরে ফেলা? হোয়াট দ্য হেল ইজ দিস ইয়ার? আরিয়ান এক পলক ফারাকে দেখে বলল, সরি ভাবি, আপনাকে ভয় দেখানোর জন্য, বাট আমরা কোনো গুন্ডা নই। অধর কিঞ্চিত ফাঁক হয়ে গেল ফারার। ভাষা হারিয়েছে সে। রোবেনা সে কাছাকাছি এসে ফারার উদ্দেশ্যে বললেন, ওরা বন্ধ হয় পাগলি। স্থান ত্যাগ করেন রোবেনা শেখ। এগিয়ে এলো নূপুর। এমনভাবে কান্না জুড়ে দিলে আমার কিচ্ছু বলতেও পারলাম না। ওরা ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, একই সঙ্গে পড়াশোনা, বড় হয়ে ওঠা। তুমিও ফারা সব কিছুতে কেঁদে দাও। কণ্ঠে রীতিমতো রুদ্ধ করা হয়েছে। বেকুব বনে গেল ফারা। এক পলক পেছন ফিরে তাকালো তাসফিন। চোখাচোখি হয় দুজনে। লজ্জায় রাগে ফুঁসছে ফারা। এক মুহূর্ত অপেক্ষা করল না, সে দ্রুত পায়ে ভেতরের ঘরে চলে গেল। রাতের প্রথম প্রহর। আকাশ ধীরে ধীরে আরও ঘন অন্ধকারে ঢাকা পড়ে। তারা টিম টিম করে জ্বলে উঠেছে। চারপাশের শব্দগুলো কমে আসে, মানুষজন ঘরে ফিরে যায়। দোকানপাট বন্ধ হতে শুরু করেছে। বাতাসে হালকা ঠান্ডা ভাব এসে যায়। দিনের তুলনায় অনেক বেশি শীতল ও শান্ত লাগে।
এই সময়টা অনেকটাই রহস্যময় ও শান্ত, যেন দিনের কোলাহল থেমে গিয়ে পৃথিবী ধীরে ধীরে নিস্তব্ধতায় ঢুকে পড়ছে। হালকা ঠান্ডা বাতাস গায়ে এসে লাগে, গাছের পাতাগুলো ধীরে দুলে ওঠে, যেন তারা রাতের সঙ্গে কথা বলছে। দূরে কোথাও কোনো পাখি বা রাত জাগা পোকার ডাক শোনা যায়। সব মিলে একটা গভীর স্নিগ্ধ নরম আবরণে মুড়ে দেয় রাতকে। খাবার টেবিলে খাবার সার্ভ করছে নূপুর আর ফারা। মাহির চেয়ারে বসে পা দোলাচ্ছে। সাইফুল সবে এসেছে বাইরে থেকে, ফ্রেশ হতে নিজ কামরায় চলে গেছে। প্লেটগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছে ফারা। আপাতত তার কাজ শেষ। নূপুর তটস্থ ভঙ্গিতে বলে ওঠে, ফারা, ভাইয়াকে আর তার বন্ধুদের বলো খেতে আসতে। ফারা ইতস্তত বোধ করছে, আইঢাই করে বলল। আপু তুমি যাও না। থমকে গেল নূপুর, কিছু একটা ভেবে বলল, না না, তুমি যাও, তাড়াতাড়ি যাও। দীর্ঘশ্বাস ফেলে গুটি গুটি পায়ে এগিয়ে গেল স্টাডি রুমের দিকে। এখন যে কি হবে? তোরা শুধু শুধু ফারাকে ভয় দেখিয়েছিস। আরিয়ান এবং নেহাল দুজনেই। আরিয়ান চোরা চোখে তাকায়। ভাই আমরা কি করে জানবো বল, হঠাৎ করে ভাবি এভাবে চলে আসবে। নিহাল টিপ্পনি কেটে বলল, ওহ, বিয়ে করলি অথচ একবারও বললি না। তাসফিন সপাটে ঘুষি মেরে দেয় নিহালের কাঁধে। টু মাচ নেহাল, তোদের জানানো হয়েছিল, বাট তোর একটা মিশনে ছিলি কক্সবাজার, ভুলে যাচ্ছিস? আরিয়ান দুঃখ প্রকাশ করে। থাক ভাই, নিহাল কষ্ট পাস না, একদিন তোরও বিয়ে হবে। মলিন হাসটা নিহাল। দরজায় ঠক ঠক আওয়াজ সবার দৃষ্টি আকর্ষণ করল। আটপৌরের শাড়ি পরে দাঁড়িয়ে আছে ফারা, চোখে মুখে ভয় স্পষ্ট। স্ফীত স্বরে বলল, খাবার খেতে ডাকছি আপনাদের, খাবার খেতে ডাকছি আপনাদের। আরিয়ান আর নিহাল দুজনেই বুঝতে পারছে ফারা ভয় পেয়েছে। আরিয়ান দুষ্টুমি করে বলল। নিহাল একই টোনে বলে, হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসুন, আমাদের সাথে পরিচিত হন। তাসফিন ভুল করেও এক পলকের জন্য পেছন ফিরে তাকালো না। ফারা ভয়টা কাটিয়ে উঠতে পারছে না, ফলস্বরূপ পালিয়ে যাওয়ার মতো চলে গেল। একে অপরের দিকে মুখ চাওয়াচাই করে নিহাল আর আরিয়ান দুজনেই। তাসফিন বাঁকা হাসল, তবে ভীষণটা খারাপ দিকে এগোচ্ছে। তাকে ম্যানেজ করতে হবে। রাতে খাওয়া দাওয়া হয়েছে, ফারা খেতে আসেনি। একটা মানুষ তার ইমোশন নিয়ে কতটা বাজে বিহেভিয়ার দেখিয়েছে তা মোটেও ভালো লাগেনি ফারার। সে তো ভয় পাচ্ছিল তার স্বামীর কিছু যেন না হয়, অথচ স্বামী নামক আসামির কিভাবে তাকে হেনস্থা করেছে। আঁকি বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুকণা, কান্না পাচ্ছে ফারার। ফোনের টুম শব্দ কানে প্রবেশ করতে ফোন রিসিভ করে ফারা। ওপাশ থেকে প্রাণ চঞ্চল এক কিশোরী বলে ওঠে, ফারুরে, আমরা কাল আসছি। স্নেহার কথার অর্থ বুঝতে পারেনি ফারা। কোথায় আসছি মানে কি বলছিস বুঝতে পারছি না। বান্ধবী জানে মনে ফারু আমার, কাল তোর শ্বশুরবাড়ি আসছি আমি আর নবীন ভাইয়া। চমকে ওঠে ফারা, বিস্ময়কর কণ্ঠে শুধ হয়, সত্যি? আরে বাহ, হ্যাঁ, কিন্তু এমন ভাব করছিস যেন তুই জানিস না। ফারা সত্যি জানে না। আমাকে তো কেউ বলেনি। কিছুটা অবাক হলো স্নেহা। তাদের যাওয়ার কথা রুবিনা শেখ এবং তাসফিন দুজনেই জানেন, তাহলে ফারাকে কেন বলল না? ফারা ভাবতে পারছে না, তবে আনন্দ হচ্ছে কাছের মানুষগুলোকে এতদিন পর দেখতে পাবে বলে। গলা খাকারি ভেতরে এলো তাসফিন। তাসফিনকে দেখে পিট পিট করে তাকাচ্ছে ফারা। তোমার কি মনে হয় না আমার উচিত তোমাকে চাপটে ধরে চুমু খাওয়া, এরপর শাড়ি খুলে নেওয়া, তারপর? থামুন। দু হাতে কান চেপে ধরে ফারা। ধীর পায়ে এগিয়ে এলো তাসফিন, হিস হিসিয়ে বলল, When I finally take you in my arms, my lips will leave marks of longing on every inch of you. ছি, ছি বলে লাভ নেই। I'm serious. I'll bite you. I mean it.
মধ্যরাতের অন্ধকারে ডুবে থাকা সময়টা যেন এক নিঃশ্বাসে থেমে থাকা পৃথিবী। সব কোলাহল থেমে গেছে, মানুষের হাঁটাচলা, গাড়ির শব্দ, দিনের সব ব্যস্ততা, সব মিলিয়ে যেন এক গভীর ঘুমে আচ্ছন্ন শহর। চারপাশের অন্ধকার এত ঘন হয়ে যায়, মনে হয় যেন আকাশ আর মাটি মিশে গেছে এক অদৃশ্য চাদরে। চাঁদ যদি না থাকে তাহলে সেই অন্ধকার আরও গভীর হয়। কোনো আলো নেই, শুধু নরম ঠান্ডা বাতাস আর দূরে কোথাও হয়তো কুকুরের হালকা ঘেউ ঘেউ। জানালার কাছ দিয়ে তাকালে দেখা যায় শূন্যতা, শুনতে পাওয়া যায় নিজের নিঃশ্বাসের শব্দ। মধ্যরাতের এই ঘন অন্ধকারে অনুভবগুলো অন্যরকম মনে হয়। সময় থেমে গেছে, চারপাশের সব কিছু হারিয়ে গেছে, শুধু তুমি আর তোমার ভেতরের পৃথিবী রয়ে গেছে। এটা একা থাকার সময়, আবার নিজের সঙ্গে কথা বলারও সময়। ম্যাডাম, পরিচিত কণ্ঠস্বর রাগলো ফারা। কপাল কুঁচকে এলো তার, একবারের জন্য পেছন ফিরে তাকালো না সে। ট্রাউজারের পকেটে হাত গুজে টান টান হয়ে দাঁড়ালো তাসফিন। ঠোঁটে ঝুলছে তার দুষ্টু হাসি। ফারা বিছানা গুছিয়ে নিচ্ছে, ঘুমাবে সে। ঠাস করে দরজা বন্ধ করে দিল তাসফিন। বক্ষস্থল কম্পিত হয় ফারার। অস্থির চিত্তে তৎক্ষণাৎ বিছানায় উঠে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল সে। সহসা হেসে ফেলল তাসফিন। এগিয়ে গিয়ে বেড সাইড লাইট সুইচ অফ করে সেও বিছানায় উঠে এলো। গুটিসুটি মেরে শুয়ে থাকা ফারার দিকে এক নজর দেখে টান দিয়ে সরিয়ে দিল কাঁথাটা। আতকে ওঠে ফারা, কম্পিত সুরে বলল, পচা মানুষ, ফাজিল মানুষ, সরেন, ঘুমাতে দিন আমাকে। চোখ পাকিয়ে তাকালো তাসফিন। অসহায় চোখ করে তাকালো ফারা। আমি এখন চাপটে ধরে ঘুমাবো, এরপর নড়াচড়া করলেই মায়ের। আঁখি দুটো একটু বেশি বড় হয়ে এসেছে। আপনি আমাকে মারবেন? হুম। ছি, কমান্ডার হয়ে এটা বলছেন? আপনার নামে আমি মামলা দেব। হুম, আজ আমি তোমার নামে মামলা দেব সুখ। উচ্চ আদালতে আপিল করব, এরপর চিরতরে বন্দি বানাবো। খবরদার আমার সাথে লাগবেন না, আমি না আপনার সাথে থাকবো না। ফারা রাগ করে উঠে গেল তৎক্ষণাৎ, বিছানা থেকে নেমে দাঁড়ালো। আল্লাহ মালুম আপনার মাথায় কি চলে। বিকেলে স্টাডি রুম থেকে বের করে দিলেন, এখন আবার আসছেন বন্দি বানাতে। থাকুন আপনি, আমি আপনার সাথে রুমে থাকবো না। দরজার দিকে পা বাড়ানোর পূর্বেই উঠে গেল তাসফিন। এগিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে পড়ে থতমত খেয়ে গেল ফারা। সরুন সরুন, একদম কাছে আসবেন না বলে দিচ্ছি। মনে মনে কুটির হাসল তাসফিন। এক পা দুপা করে এগিয়ে আসতে আসতে মেকি রাগ দেখিয়ে বলল, 1 বছর দূরে ছিলে, এখন আমার দূরে থাকার কথা বলছিস? মেরে ফেলবো। ঠোঁট ভেঙে আসছে ফারার। অসভ্য পুরুষ তার উপর সব দোষ চাপিয়ে দেওয়ার ধান্দা। মোটেও না, আপনি চলে গেছেন। দায়িত্ব ছিল আমাকে ফেরানো। হো মাগো, কোন দেশের রাজা আপনি? আপনাকে ফিরিয়ে আনবো। সুখরাজ্যের রাজা আমি। আমার স্ত্রীর নাম কি ফারা শেখ? ফারা অর্থ কি সুখ, আর আমি সেই সুখের অধিকারী। বাকরুদ্ধ ফারা। লোকটা নিজের অতি সুন্দর আদুরে কথাগুলো দিয়ে বশীভূত করে রাখে। খিচিয়ে আখিদয় বুঝে নিল সে। তাসফিন নম্র কণ্ঠে বলল, সুখ, চোখ মেলে তাকাও। হুম, আপনি আমাকে চোখ দিয়ে বশীভূত করে নেন, আমি তাকাবো না আপনার দিকে। কর্ণ স্পর্শ করলো চমৎকার একটি হাসির শব্দ। অবাক নেত্রে আঁখি মেলে তাকালো ফারা। তাসফিন হাসছে, সুন্দর তার হাসি। সুখ সুখ সুখ, তুমি তো সরল কেন? কথার মাঝখানে আকস্মিক ফারাকে কোলে তুলে নিল তাসফিন। এগিয়ে নিয়ে গেল বিছানায়, আলগোছে শুয়ে দিল তাকে। নিজেও চলে এলো বিছানায়, টেনে নিল প্রাণপ্রিয় সুখকে দুহাতে ভালোবাসার আলিঙ্গন করে। সুখ, আমাদের সম্পর্ক এখনো পরিপূর্ণ হয়নি। যেদিন সম্পূর্ণভাবে আমি তোমাকে আপন করে নেব, সেদিন পূর্ণতা পাবে। তুমি যথেষ্ট ছোট, তোমার পড়াশোনা আছে, আস্তে আস্তে সহজ হও আমার সাথে। এরপর তোমাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে নেব। এখন আপাতত তোমার কাছে আমার সুখ আমানত আছে, তাই সামনে রাখার দায়িত্ব তোমার। ফারা তাসফিনের অভিব্যক্তি বোঝার চেষ্টা করো। এই লোকটা কি সত্যি তাকে ভালোবাসে?
হয়তো খুব ভালোবাসে, যা ফারা ছোট হওয়ার দরুন এখনো কি বুঝতে পারছে না। তার সুন্দর কথাগুলো মনে কেড়ে নিচ্ছে ফারার। অকস্মাৎ হেসে ফেলল তাসফিন। সরি মিসেস শেখ, আমি জানি না নিজেকে কতখানি কন্ট্রোল করতে পারবো, বাট হ্যাঁ, কন্ট্রোল করতে পারলে সমস্যা নেই। ছোট হলে আমি ঠিক ম্যানেজ করে নেব। কথাটা বলেই চোখ টিপে তাসফিন। লজ্জায় কুকড়ে যায় মেয়েটা। এতক্ষণ ধরে ভালো ভেবেছিল, কিন্তু অবাধ্য লাগামহীন লেফটেন্যান্ট সাহেব কখনো ভালো হবার নয়। আপনি মানুষটা ভীষণ অভদ্র। কিভাবে বুঝলে? দেখেই তো বোঝা যায়। কিন্তু আমি তো এখনো কিছু দেখাইনি। লজ্জায় কান গরম হয়ে আসছে ফারার। না, আর শুনতে পারবে না সে। উঠতে নিল আবারও, তবে এবারে তাকে ডিরেক্ট করে নিল তাসফিন। দুপা ছড়িয়ে বসেছে ফারা, ফ্যালফেল করে তাকিয়ে আছে তাসফিনের মুখপানে। সুখ, আই নিড ইউ রাইট নাও। না, আমি প্লিজ। আই কান্ট। উতলা হয়ে ওঠে তাসফিন, নিজেকে উন্মুক্ত করে সফেদ রঙা শার্ট হতে দু হাতে আঁকড়ে ধরে ফারার সরু কোমরখানা। মত্ত হয় তার বক্ষ ভাজে। অকস্মাৎ তাকে থামিয়ে দিল ফারা। থেমে যান। মুখ তুলে চাইল তাসফিন। বোঝার চেষ্টা করছে ফারার অভিব্যক্তি। মেয়েটা কাঁপছে থরথরিয়ে, ফিসফিসিয়ে বলল, মেয়েলি সমস্যা। বাচ্চা বাচ্চা মুখ করে তাকালো তাসফিন। নিজের চুলগুলো ছিঁড়তে ইচ্ছে করছে তার। তার কপালে কি সুখের ছোঁয়া নেই। ওয়াশরুম যাব। ঠোঁট উল্টে তাকালো তাসফিন, শান্ত স্বরে বলল, কিচ্ছু হবে না, আই প্রমিস। ফারার অসহায় মুখ দেখে কিছু বলতে পারল না তাসফিন। করে নিয়েই তাকে নিয়ে গেল ওয়াশরুমে। তাসফিনের অসহায় মুখখানি দেখে মনে মনে হেসে ফেলল ফারা। ল্যাপটপ নিয়ে বসে আছে সাইফুল। উকি দিয়ে এক পলক দেখে নিল নূপুর ঘুমিয়েছে কিনা। ভালো করে লক্ষ্য করে দেখল সে গভীর ঘুমে আচ্ছন্ন। ছোট মাহির একপাশে চুপচাপ ঘুমিয়ে আছে। সাইফুল ল্যাপটপের শাটার অফ করে উঠে গেল। তাই গ্লাসটা টেনে বাইরে ব্যালকনিতে চলে গেল। ফোনটা ট্রাউজারের পকেট থেকে বের করে একজনকে কল করল। ওপাশ থেকে পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, হ্যাঁ বলো। কালকের ভেতরে আমার মালগুলো ডেলিভারি চাই, ওপর মহল থেকে আদেশ করেছে। ওকে, পেয়ে যাবেন। ফোনটা পকেটে রেখে দিল। একটি নতুন ফাইল, সবগুলো ফাইল লেফটেন্যান্ট নাইম ইসলাম নিজে নিয়ে উপস্থিত হয়েছে বাড়িতে। তাকে ডেকে আনার একটি যথাযথ উদ্দেশ্য হয়ে রয়েছে। সকাল সকাল নাইম ইসলামকে দেখে চমকে ওঠে সৌহার্দ্য। নাইম, তুমি? হ্যাঁ, সৌন্দর্য কমান্ডার ডেকে পাঠিয়েছে। সৌহার্দ্য চিন্তিত হলো, হঠাৎ তাসফিন কেন তাকে ডেকে পাঠিয়েছে। রাইমা শেখ দোতলা থেকে নেমে এসেই নাইমকে দেখে সৌজন্যমূলক হাসল। আরে নাইম, তুমি এসো এসো, ভেতরে এসো। নাইম অল্প হাসি উপহার দিয়ে এগিয়ে গেল। রাইমা শেখ ভীষণ পছন্দ করেন ছেলেটাকে। সবে সোফায় বসেছিল, সেই মুহূর্তেই বেরিয়ে এলো তাসফিন। তাসফিনকে দেখা মাত্র উঠে দাঁড়ালো নাইম। গুড মর্নিং কমান্ডার। গুড মর্নিং নাইম, চলে এসো স্টাডি রুমে। নাইম খুব একটা দ্বিমত করল না, এগিয়ে গেল তাসফিনের পিছু পিছু। সৌহার্দ্য কিঞ্চিত ঘাবড়ে গেল, কিছুই বোধগম্য নয়। দুপুরে গড়িয়ে এসেছে। ড্রয়িং রুমে আসা মাত্র চমকে ওঠে ফারা। স্নেহা। ফারু। জাপটে গিয়ে ফারাকে জড়িয়ে ধরে স্নেহা। পাশেই দাঁড়ালো নবীন। নবীনকে দেখে আশ্চর্য হয় ঝুমুর। এই লোকটা এখানে কি করছে? ফারু, ফারুরে তোকে দেখে যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। ফারা বিস্ময়কর কণ্ঠে বলে ওঠে, তোরা কখন এসেছিস? ঘন্টাখানেক আগেই। ফারার প্রচণ্ড মাথা ব্যথা ছিল সকাল থেকে, তাই ঘুমিয়েছিল সে। আরে এদিকে একটু তাকা। নবীনের কথায় হেসে ফেলল ফারা। জাপটে জড়িয়ে ধরে নবীনকে। কেমন আছো ভাইয়া? আমি তো দিব্যি ভালো আছি, কিন্তু তুই কেমন আছিস? আমিও খুব ভালো আছি।
তৎক্ষণাৎ আগমন ঘটে তাসফিনের। কিছুক্ষণ আগেই দীর্ঘ 2 ঘন্টার আলোচনা শেষ করে নাইম ইসলামের সাথে। যা নিয়ে চিন্তায় আছে সৌহার্দ্য, তাকে বলেনি তাসফিন কি নিয়ে আলোচনা করেছে তারা। নাইম চুপচাপ এসেছিল এবং চুপচাপ ফিরে গেছে। ম্যাডাম উঠে গেছে? তা ম্যাডাম, কখন উঠলেন আপনি? কপাল কুঁচকে তাকালো ফারা। এমন একটা ভাব করছে যেন ফারা দিনরাত ঘুমিয়ে পার করে। তো আপনি কি চান আমি মরার মতো ঘুমাই? অকস্মাৎ হেসে ফেলল তাসফিন। ডান ভ্রু উঁচিয়ে কিছু একটা ইঙ্গিত করে, যা বুঝতে পারল না ফারা। অথচ পাশে দাঁড়িয়ে থাকা নবীন ঠিকই বুঝে গেল। উষ্ণতায় কিঞ্চিত ফাঁক হয়ে এলো তার। লজ্জায় চোখ নামিয়ে পাশ কাটিয়ে চলে গেল। আমি চাই আপনি আমার সাথে ঘুমান। চোখ বড় বড় করে তাকালো ফারা। এই লোকের মুখে লাগাম নেই, সে ফেঁসে গেল। ফুরফুরে মেজাজে কলেজে গিয়েছে আজ ফারা। ওর সাথে আছে স্নেহা। মূলত ফারা কিছু নোটস নিতে গেছে, যা নিয়ে ফিরে আসবে সে। কলেজে যাওয়া মাত্র রাহা আর নেহা দুজনেই এগিয়ে এলো। রাহা অবাক হয়ে বলল, ভাইরে ভাই, তোর হটিপটি জামাই আদ্রকে কি চর মারাটা না মারলো রে? স্নেহা খুব একটা অবাক হলো না। এই তো এখানে আসার পর থেকে ফারা তাকে সবটাই বলেছে। আচ্ছা এসব বাদ দে তো, আর আমার নোটগুলো দে। নেহা লম্বা একটা নিঃশ্বাস টেনে নিয়ে বলল, আমরা কইতে পামু, ওইটা তো আদ্র ভাইয়ের কাছে। কিছুটা আশ্চর্য হলো ফারা। ওনার কাছে মানে? আরে উনি আমাদের ডিপার্টমেন্টের টপার, সব নোটগুলো ওনার দায়িত্বে। ভাইয়া সব থেকে ভালো, কিন্তু তুই তো বেচারা রে, কেস খাইয়ে দিলি। আহাম্মক বনে গেল ফারা। আদ্র তাহলে ঠিক বলেছিল, ছেলেটা ততটা খারাপ নয়। ইস, পচা জামাইটা কি করলো? এবার আমি কি করব? খিলখিলিয়ে হেসে উঠল সবাই। স্নেহা চিলমুড়ে বলে ওঠে, আরে টেনশন নট, আমি আছি না তোর সাথে, দেখিস কি করে নোট নিয়ে দেই। ফারা ভাবনায় পড়ে গেল। বেচারা শুধু শুধু একটা থাপ্পড় খেলো। ক্যান্টিনের বেঞ্চে বসে কলম গুতাতে ব্যস্ত আদ্র। নিজের সামনে কারো উপস্থিতি টের পেয়ে মুখ তুলে তাকায়। অটোমেটিক ডান হাত ডান গালে চলে গেল আদ্রর। পারা, তুমি? আমি কি করেছি? দেখো, আমাকে মাফ করো ভাই, আমি কিছু করিনি সত্যি। ফারা হাসবে না কাঁদবে ভেবে পাচ্ছে না। ইস, ভয়ে বেচারা কুপকাত। তোমার সাথে আমার কথা আছে আদ্র। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো আদ্র, ব্যস্ত ভঙ্গিতে বলে ওঠে, না না, তোমার সাথে আমার কোনো কথা নেই। আরে আরে দাঁড়াও ভাই, কোথায় যাচ্ছ? স্নেহা আটকে দেয় আদ্রকে। আদ্র ভয় পেল। আপনি বুঝতে পারছেন না, ফারার হাজবেন্ড, উফ, ভাবতেই পারছি না। ফারা হেসে ফেলল, আদ্রকে উদ্দেশ্য করে বলল, সরি আদ্র, আসলে কমান্ডার এত রেগে কপালে ভাঁজ পড়ে আদ্রর। উনি কমান্ডার? লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। এক টুকরো স্বপ্ন। জানালার ফাঁক দিয়ে রোদ ঢুকছে ধীরে ধীরে, গা ছুঁয়ে যাচ্ছে এক উষ্ণ কোমলতায়। দূরে কারো মিষ্টি হাসির শব্দ ভেসে আসছে, যেন ভোরের পাখির গান। কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে, কোনো তাড়াহুড়ো নেই, শুধু নিঃশব্দে ভালোবাসার আবেশ। কফির কাপ থেকে ধোয়া উঠছে, যেন একটা ছোট গল্প বলছে প্রতিটা সিপে। পাশে থাকা প্রিয় মানুষটা ঘুম ঝরানো চোখে তাকিয়ে আছে। সেই চাহনিতে হাজারটা সকাল এক হয়ে যায়। ছাদ থেকে নেমে আসা রোদের আলোর মতোই মায়াবী, শান্ত আর প্রেমে ভরা এই সকালটা। খাবার টেবিলে বসে চামচ নাড়াচ্ছে ফারা। মোটেও খেতে ইচ্ছে করছে না তার, কিন্তু রিজওয়ান শেখ যাওয়ার পূর্বে কড়াভাবে বলে গেছেন চুপচাপ খেয়ে নিতে। গুড মর্নিং। পুরুষালী কণ্ঠস্বর ঘাড় ঘুরিয়ে ডানে তাকালো ফারা।
অফ হোয়াইট শার্ট ইন করা, সাথে ব্ল্যাক জিন্স। একেবারে রেডি সে। আচ্ছা, কোথায় কি যাচ্ছে? হয়তোবা, না হলে এতদিন এখানে আসার পর থেকেই দেখেছে সকালে টি শার্ট এবং ট্রাউজার পরে সকালে থাকতে। গুড মর্নিং। খাচ্ছেন না কেন ম্যাডাম? আপনি কোথায় যাচ্ছেন? বেডে জেল মাখাতে মাখাতে বাঁকা হাসল তাসফিন। ফারাকে জ্বালানোর জন্য বলে ওঠে, গার্লফ্রেন্ডের সাথে মিট করতে। আশ্চর্য নেয় তাকালো ফারা। বউ থাকতে গার্লফ্রেন্ড? কি আপনি পরকীয়া করছেন? না, আমি কিয়া পার্ট করছি। মানে? নাথিং। চিকন নাকটা ক্রমশ লাল হয়ে যাচ্ছে ফারার। এই, আপনার সত্যি গার্লফ্রেন্ড আছে? হুম। খেতে খেতে জবাব দিল তাসফিন। এই বুঝি ফারা হাত পা ছুঁড়ে কেঁদে ফেলবে? আমার একটা বউ আছে, ফুটফুটে হাতেরও বউ। সে আমার গার্লফ্রেন্ড। চোখ পিট পিট করে তাকালো ফারা। চওড়া হলো ওষ্ঠ জোড়া। তৎক্ষণাৎ কর্ণ স্পর্শ করলো গম্ভীর স্বর। শুনলাম কাল আর্তুর সাথে দেখা করেছ। কণ্ঠস্বর ভারী ক্ষীণ ভয় পেল ফারা। ডাগর ডাগর চোখ মেলে তাকালো তাসফিনের দিকে। আসলে নোট নেওয়ার ছিল, তাই আর কি। তবে ছেলেটা মোটেও খারাপ নয়, আমারই ভুল বুঝেছি। ডান ভ্রু কুচকে উঁচিয়ে তাকালো তাসফিন। গুড অ্যানালাইসিস। কথার অর্থ দ্বারা ঠিক কি বোঝালো তা মোটেও বুঝতে পারল না ফারা। লোকটা কি রেগে গেল নাকি? দেখুন, আমি খাওয়া ছেড়ে উঠে গেল তাসফিন। ফারা উঠতে চাইলে মাহির এসে জড়িয়ে ধরে তাকে। মামি খাইয়ে দাও। ফারা আর উঠতে পারল না, চুপচাপ বসে পড়ল। তাসফিন বেরিয়ে গেল নিজের কাজে। শহরের কোলাহল থেকে অনেক দূরে জনমানব শূন্য এক এলাকা। চারপাশে শুনশান নীরবতা, যেন বাতাসও ধীরে চলতে শিখেছে। রাস্তা কাঁচা, দুপাশে ঝোপঝাড় আর অগোছায় ভরা। দিনের আলোতেও জায়গাটা অস্বস্তিকর, যেন কোথাও কিছু লুকিয়ে আছে। এই নির্জনতার মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল পুরনো গোডাউন। লোহার তৈরি বড় গেটটা বহুদিন ধরে বন্ধ, জং ধরে গেছে পুরোটা। দেয়ালগুলো ধূসর, খানিকটা ফাটল ধরা, যেন সময়ের ভারে ক্লান্ত। জানালাগুলো ধুলোর পরত, কাঁচ ভাঙা, ভেতর থেকে কোনো আলো আসে না। মাঝে মাঝে ভেতর থেকে যেন একটা শব্দ আসে, আচমকা ধাতব কিছু পড়ে যাওয়ার, অথবা কারো নিঃশব্দ পায়ের আওয়াজ। লোকমুখে শোনা যায় একসময় এখানে কিছু একটা ভয়ানক ঘটনা ঘটেছিল। কেউ আর ঠিক জানে না কি। রাত হলে কেউ এদিকে আসতে চায় না, এমনকি পাখিরাও এই জায়গাটা এড়িয়ে চলে বলে অনেকে বলে। বেরিপাড়া নির্জন একটি এলাকা বলে চলে, শহর থেকে অনেকটাই দূরে অবস্থিত। যে সেখানে বড়সড় একটি খালি গোডাউন রয়েছে। অনেকগুলো বড় বক্স ছাড়া আর কিছুই নেই সেখানে। একদল এসেছে সবে, তাদের মধ্যে প্রথম লোকটির মুখে মাস্ক পরা। এগুলো সব টাকে তোলো, আজকেই জাহাজ লোড করতে পাঠাতে হবে। কথাগুলো শেষ করা মাত্র লোকগুলো কাজে লেগে পড়ল। স্যার, আমরা এখানে এসেছি, এটা টিমকে জানানো উচিত ছিল। নাইমের কথায় অল্প হাসল তাসফিন। এদিক সেদিক তাকিয়ে গালে হাত বুলিয়ে বলে, বুঝলে নাইম, তুমি এখনো বাচ্চা রয়ে গেছো। মানে স্যার? মানে তোমার জন্য এখন মিল খুঁজতে হবে আমাকে। আহাম্মক বনে গেল নাইম। তাসফিন আর তার জন্য দুধ খুঁজতে এখানে এসেছে। ছি ছি স্যার, আমি এই বয়সে দুধ খাবো? না না, এইসব আমি খাবো না। ফিচলে হাসে তাসফিন, গম্ভীর স্বরে বলল, খেতেই হবে, চলো। পেছনের দিকে ভাঙা পাঁচিল টপকে ভেতরে ঢুকে গেল তাসফিন। তার সাথে নাইম ইসলাম। ভেতরে বড় একটা তালা ঝুলছে। আশেপাশে সূক্ষ্ম দৃষ্টি বুলিয়ে নিল তাসফিন। নাইম দ্বিধা নিয়ে শুধোয়, কমান্ডার, এটা অনেক দিন থেকে বন্ধ ছিল, কিন্তু আপনি। হঠাৎ করে কথার মাঝখানে থামিয়ে দিল তাসফিন। কান খাড়া করে শুনছে কিছু শব্দ, যা গোডাউনের ভেতর থেকে আসছে। বাঁকা হাসল তাসফিন, নাইমের দিকে ইশারা করে, গোডাউন বন্ধ,
তাই না? চলো গিয়ে ভূতেদের সাথে আড্ডা দেওয়া যাক। ভেতরে প্রবেশ করা মাত্র পেছন থেকে রিভলভার বের করলো তাসফিন। অকস্মাৎ তাদের আগমনে আটকে ওঠে দুটো লোক। এখানে সেই মেয়ে মাস্ক পরা লোকটা নেই। ওই কারা তোরা, ভিতরে এলি কি করে? তাসফিন এবং নাইমকে দেখে তটস্থ ভঙ্গিতে জিজ্ঞাসা করে লোক দুটো। রিভলভার আঙুলের ডগায় ঘোরাচ্ছে, অদ্ভুত স্বরে বলে, আমরা তোদের বাপ।